কিন্তু আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা তোমাদের প্রথম ক্লাসে নগদান বই সম্পর্কে আলোচনা করেছিলাম। নগদান বই কি, নগদান বই কত প্রকার সে সম্পর্কে আলোচনা করেছি। কোন বিষয়গুলো বা কোন লেনদেনগুলো নগদান বইতে যাবে না সে সম্পর্কেও কিছু আলোকপাত করা হয়েছিল। আজকে তোমাদেরকে 2 ঘরা নগদান বই করাবো। তোমরা সকলেই এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস, এর জন্য আমি একটি ছক আগে থেকেই তৈরি করে রেখেছি যেন সহজে তোমাদেরকে বোঝাতে পারি। প্রথম ক্লাসে তোমাদেরকে নগদান বইয়ের যে ঘর সে সম্পর্কে আলোচনা করেছিলাম। সেরকম একটি ঘর আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করেছি। এটা একটি 2 ঘরা নগদান বইয়ের ছক। 2 ঘরা নগদান বই কোনটি সে সম্পর্কে আলোচনা করেছিলাম। নগদ টাকা এবং ব্যাংক টাকা, নগদ টাকা এবং ব্যাংক টাকা, এই দুইটি টাকার ঘর 2 ঘরা নগদান বইতে থাকবে। তো ঠিক আছে, আমরা লক্ষ্য করি ডেবিট দিক এবং ক্রেডিট দিকে ঘর রয়েছে। ডেবিট দিকে কি কি ঘর রয়েছে আমরা লক্ষ্য করি। তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এবার ক্রেডিট দিকে কি ঘর রয়েছে আমরা সেগুলো দেখি। তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এই হলো আমাদের 2 ঘরা নগদান বইয়ের ছক। এবার তোমাদের জন্য একটি অঙ্ক আমি তৈরি করে রেখেছি। দেখো, 2017 জানুয়ারি 1 নগদ জমা 20,000 টাকা, ক্রয় 5,000 টাকা, বিক্রয় 40,000 টাকা, ব্যাংকে জমা 10,000 টাকা, বেতন প্রদান 10,000 টাকা, চেকে বিক্রয় 20,000 টাকা, চেকে ভাড়া প্রদান 5,000 টাকা। তাহলে আমরা অঙ্কটা এখন সমাধান করি। আমাদের সবার আগে যে 2 পাশে তারিখের ঘর রয়েছে, উভয় পাশে আমরা তারিখটা লিখি। 2017। আমরা এই পাশেও লিখব 2017। আমাদের কি মাস? জানুয়ারি। আমরা সংক্ষেপে জানুয়ারি লিখলাম। সংক্ষেপে জানুয়ারি লিখলাম। জানুয়ারি 1 তারিখ নগদ জমা 20,000 টাকা, নগদ জমা 20,000 টাকা। তাহলে জানুয়ারি 1 ডেবিট দিকে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, নগদ জমা, যেহেতু নগদের ঘরে 20,000 টাকা। 2 তারিখ ক্রয়, ক্রয় করলে টাকা আমার চলে যায়, মানে প্রদান। তাহলে আমরা এটি প্রদানের দিকে দিব। জানুয়ারি 2 ক্রয় হিসাব, ক্রয় হিসাব কত টাকা? 5,000 টাকা, নগদের ঘরে 5,000 টাকা। 3 তারিখ বিক্রয়, বিক্রয় করলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ টাকা আসবে, অর্থাৎ প্রাপ্তি। তাহলে আমরা প্রাপ্তির দিকে লিখি জানুয়ারি 3 বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব 40,000 টাকা, 40,000 টাকা। 4 তারিখ ব্যাংকে জমা, ব্যাংকে জমা হলে কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি আমরা উভয় পাশেই লিখব। তাহলে উভয় পাশে আমরা কয় তারিখের এন্ট্রিটা কন্ট্রা এন্ট্রি? 4 তারিখের। তাহলে উভয় পাশে আমরা 4 তারিখ লিখি, 4 4। তাহলে ব্যাংকে জমা আমরা জাবেদা করি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার ডেবিট নাম ক্রেডিট পাশে লিখব, ক্রেডিট নাম ডেবিট পাশে লিখব। তাহলে জাবেদা করি আমরা আবারও। ব্যাংকে জমা দেওয়া হলে জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট নামটি আমরা ডেবিট পাশে লিখব।
নগদান হিসাব। আর ডেবিট নাম কি ছিল? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবটা আমরা ক্রেডিট পাশে লিখব। তবে সেক্ষেত্রে আমাদের টাকার কোনো পরিবর্তন হবে না, টাকা সঠিকভাবেই বসবে। তাহলে ব্যাংক হিসাব, ব্যাংকের ঘরে টাকা 10,000। আর এই পাশে ক্রেডিট কি ছিল? নগদান। তাহলে নগদান করে টাকা বসবে 10,000। এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে, এটি হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। এটিকে চিহ্নিত করার জন্য আমরা খতিয়ান পৃষ্ঠার ঘরে সি অথবা ক লিখে দিব। আমরা ক লিখে দেই, ক ক 5 তারিখ বেতন প্রদান। তাহলে আমরা প্রদানের দিকে লিখব 5। বেতন হিসাব, বেতন হিসাব 10,000 টাকা, 10,000। চেকে বিক্রয় 20,000 টাকা, চেকে বিক্রয় 20,000 টাকা। বিক্রয় করলে টাকা পাওয়া যায়, তাহলে প্রাপ্তির দিকে 6 বিক্রয় হিসাব। যেহেতু চেকে বিক্রয় করা হয়েছে, তাহলে টাকা যাবে ব্যাংকের ঘরে। টাকা। চেকে ভাড়া প্রদান 7 তারিখ, চেকে ভাড়া প্রদান 5,000 টাকা। যেহেতু ভাড়া প্রদান করা হয়েছে, প্রদানের দিকে যাবে ভাড়া হিসাব। ভাড়া হিসাব, যেহেতু চেকে প্রদান করা হয়েছে, তাহলে টাকাটা যাবে ব্যাংকের ঘরে। 5,000 টাকা, 5,000 টাকা। আমাদের এন্ট্রি গুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা ব্যালেন্স তৈরি করব। ব্যালেন্স তৈরি করার জন্য উপরেও একটা এন্ট্রি লেখা যায় এবং নিচেও একটি এন্ট্রি লেখা যায়, এরকম পরিমাণ কমপক্ষে জায়গা রেখে আমরা দাগ টেনে দিব। দুই পাশে সমান করে দাগ টেনে দিব। আমরা জেড টেনে দেই। এবার আমরা ব্যালেন্স তৈরি করব। ব্যালেন্স তৈরি করার জন্য যে কাজটি আমাদের করতে হবে, সেটি হচ্ছে আগে নগদের টাকা, যে কোনো একটি ঘরের ব্যালেন্স আগে আমরা শেষ করব। আমরা নগদের টাকার ডেবিট দিক এবং ক্রেডিট দিকের টাকা আগে যোগ করব, দেখি কি রকম হয়। ডেবিট দিকে 20,000 টাকা এবং 40,000 টাকা, 60,000 টাকা। ক্রেডিট দিকে কত হয়? 10, 10, 20 এবং 25,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিকের তুলনায় ডেবিট দিকের টাকাটা বেশি। সুতরাং যেই পাশের টাকা বেশি হবে, সেই টাকাটি আমরা উভয় পাশে লিখে দিব। 60,000 টাকা, 60,000, 60,000। এখন যেই পাশে কম হবে, যেই পাশে কম হবে, সেই পাশে আমরা ব্যালেন্স সিডি লিখব মাসের শেষ তারিখে। মাসের শেষ তারিখে জানুয়ারি 31, ব্যালেন্স সিডি। এখন ব্যালেন্স সিডি কত হবে? আমার এই টাকা থেকে যত টাকা কম হবে, তত টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে 60,000 টাকা থেকে আমরা 25,000 টাকা যদি বাদ দিয়ে দেই, তাহলে থাকে 35,000 টাকা। 35,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। এখন যেই পাশে ব্যালেন্স সিডি হবে, তার বিপরীত পাশে নিচের দিকে পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি লিখতে হবে। তাহলে এই পাশে ব্যালেন্স সিডি, বিপরীত পাশ হচ্ছে এইটা, নিচের দিকে পরের মাসের 1 তারিখে। তাহলে ফেব্রুয়ারি 1, ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি।
ব্যালেন্স সিডি যত হবে ব্যালেন্স বিডি তত হবে 35,000 টাকা। আমাদের নগদের ঘরের ব্যালেন্স তৈরি করা হয়ে গেল। এখন আমরা ব্যাংকের ঘরে অর্থাৎ ব্যাংক টাকার ঘরের ব্যালেন্স তৈরি করব। আমরা দেখি কোন পাশে টাকা বেশি রয়েছে। আমরা এই পাশে একটু শূন্য বেশি দিয়ে ফেলেছিলাম, 5,000 টাকা হবে। তাহলে এই পাশে ডেবিট পাশে হয় 10,000 আর 20,000 30,000 টাকা। 10,000 আর 20,000 30,000 টাকা। আর ক্রেডিট পাশে হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে টাকা বেশি, তাহলে যেই পাশে টাকা বেশি হবে এই টাকাটা আমরা উভয় পাশে লিখে দিব। আমরা যদি লক্ষ্য করি আমাদের ক্রেডিট পাশে কম আছে, তাহলে ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি হবে মাসের শেষ তারিখে। আমার যেহেতু ব্যালেন্স সিডি একবার লেখা আছে, নতুন করে আর লিখতে হবে না, শুধু ব্যালেন্স সিডিটা লিখে দেব। ব্যালেন্স সিডি কত টাকা হয়? 30,000 টাকা থেকে 5,000 টাকা যদি আমরা বিয়োগ করি হবে 25,000 টাকা। তাহলে যেই পাশে ব্যালেন্স সিডি তার বিপরীত পাশে পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি। তাহলে ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি আমার লেখা আছে। তাহলে ব্যাংকের ঘরে আমরা কত টাকা লিখে দিব? এই পাশে ব্যালেন্স সিডি হচ্ছে 25,000 টাকা, তাহলে এই পাশে ব্যালেন্স বিডি হবে 25,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 2 ঘোড়া নগদান বইয়ের ব্যালেন্স তৈরি করা হয়ে গেল। তাহলে আজকে আমরা কি শিখলাম? কিভাবে 2 ঘোড়া নগদান বই করতে হয়, ব্যালেন্স কিভাবে তৈরি করতে হয়, কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কিভাবে লিখতে হয় সে বিষয়ে আজকে আমরা শিখতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং এখান থেকে কিছু শিখতে পারবে। তাহলে পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।